This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। ঘড়ির কাঁটা প্রায় দুটো মানেই ফুল অ্যান্ড ফাইনাল। আত্রের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ। আর ফুল অ্যান্ড ফাইনাল প্রশ্ন এটাই যে এই যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে সেটা কতদিন দীর্ঘ হবে? আজকে 7 দিন হয়ে গেল, ছাড় পাচ্ছে না হাসপাতালও। আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধ। মারণ কেমন ইরানের, হাইফায় ফের হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে তেহরান। বিস্ফোরণে কেঁপে উঠেছে হাইফা, তছনছ হয়ে গেছে একের পর এক বহুতল। তেল আবিব, জেরুজালেমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভয়ঙ্কর ছবি ধরা পড়ছে। জনবহুল এলাকায় পরপর বিস্ফোরণ হচ্ছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, ঘন এয়ার রেড সাইরেন বাজছে রাত্রেই। আর এই পরিস্থিতি আরো বেশি করে চিন্তায় ফেলছে গোটা বিশ্বকে, কারণ মধ্যপ্রাচ্য মানে তেলের জায়গা। তার মধ্যে এই যুদ্ধ কোথাও কি পারমাণবিক জায়গায় পৌঁছতে পারে, পরমাণু হামলা হতে পারে, এরকম নানান প্রশ্ন ঘুরছে। তার মধ্যে আমেরিকায় এই যুদ্ধে জড়াতে চলেছে বলেই একেবারে নিশ্চিত যে খবর হোয়াইট হাউস সূত্রেও আমরা পাচ্ছি যে ব্লুপ্রিন্ট রেডি রয়েছে আমেরিকার। তারা এবার শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে মার্কিন সেনা। রাজীব শ্রীবাস্তব এই মুহূর্তে বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। মিস্টার শ্রীবাস্তব, কি মনে হচ্ছে? আমরা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে কোথাও এটা নিউক্লিয়ারের দিকে যাচ্ছে কিনা এই প্রশ্ন আমরা করেছিলাম, আমেরিকা এর মধ্যে জড়িয়ে পড়ছে। আপনার কি মনে হচ্ছে পরিস্থিতি কোন দিকে গড়াতে চলেছে? আপনি দুটো জিজ্ঞেস করলেন, এটা নিউক্লিয়ার ওয়ার কথা বললেন, এটা আমেরিকার কথা বললেন। আগে আমি নিউক্লিয়ারটা আপনাকে ক্লিয়ার করে দিই। নাম্বার 1, ইরানের কাছে যে নিউক্লিয়ার ক্ষমতা আছে, নিউক্লিয়ার বোমা বানানোর ক্ষমতা আছে, যেটা আমরা ব্রেকআউট টাইম বলছি। ওদের কাছে এনরিচ ইউরেনিয়াম আছে, ওদের কাছে ক্রিটিক্যাল কম্পোনেন্ট আছে। ওদের যেহেতু সায়েন্টিস্ট গুলো মারা গেছে আর অনেক জায়গায় হামলা ইসরায়েল 13 তারিখে চালিয়েছে, তাই জন্য একটা ডিস্ট্রাকশন আছে। ওরা অপেক্ষা করছে যে মুহূর্তে সিচুয়েশন স্ট্যাবিলাইজ হবে ওদের কাছে নিউক্লিয়ার বোমা হবে 2 থেকে 3 দিনের মধ্যে। তাই জন্য আলী খোমেনি এত কনফিডেন্টলি আমেরিকাকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। উনি বারবার বলছেন কি আমি তোমার পরিণাম তো, তুমি যদি ঢুকলে তোমার পরিণাম তো অনেক খারাপ হবে। নাম্বার 1। নাম্বার 2, এটা প্রক্সি ওয়ার আছে, আপনি বুঝুন। এটা চায়না দিয়েছে যতগুলো নিউক্লিয়ার ম্যাটেরিয়াল, নিউক্লিয়ার জিনিস আছে, ইরানকে কে দিয়েছে? চায়না দিয়েছে। এই তো গত জুন মাসের প্রথম সপ্তাহে একটা ক্ষেপ এসছে ওদের কাছে, বিকজ চায়নার যেটা এনার্জি সাপ্লাই আছে 11% অফ দেয়ার এন্টায়ার ক্রুড অয়েল, ওটা আপনার ইরান থেকে আসছে। ওরা পয়সা দিচ্ছে না, ওরা বোমা দিচ্ছে আর জিনিসগুলো দিচ্ছে, রাইট? চায়না চায় যে এই আমেরিকা কোন রকমে একটা ডাইরেক্টলি, যেরকম ভিয়েতনাম ছিল, যেরকম ইরাক ছিল, আফগানিস্তান ছিল, ওরকম এখানে ঢুকে পড়ুক, আমার ট্যারিফ ওয়ার আর আমার জিনিসটা আমার করে দেয়। এইটা আমেরিকা আজকে বিভক্ত আছে। ট্রাম্পের যেটা ওয়ার কাউন্সিল কালকে মিটিং হয়েছে, ওর মধ্যে যেরকম আমরা জানতে পেরেছি, স্ট্র্যাটেজিক সার্কেলে যেরকম কথা হচ্ছে, ওয়া বলা হচ্ছে কি আমেরিকাকে ডাইরেক্ট ইনভলভমেন্ট হওয়া উচিত নয়। যে যুদ্ধ একেবারে মিস্টার শ্রীবাস্তব, আপনার কথা আমরা বুঝতে পারছি, পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে যাচ্ছে, কিন্তু এটা নিউক্লিয়ার পর্যন্ত যাবে কিনা সেটাও একটা বড় দেখার বিষয়। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। ইরানে হামলার ব্লুপ্রিন্ট রেডি। হামলার প্ল্যানিং এর ছাড়পত্র দিয়ে দিয়েছেন ট্রাম্প। শীর্ষ সেনা আধিকারিকদের সঙ্গে একটু পরেই ফের বৈঠক করবেন ট্রাম্প। বড় খবর নিঃসন্দেহে, বৈঠকে হামলার চূড়ান্ত ছাড়পত্র দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। খবর হোয়াইট হাউস সূত্রে। বড় খবর, ইরানে হামলায় শেষ বিকল্প মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের সবুজ সংকেতের অপেক্ষা রয়েছে মার্কিন সেনা। You don't know that I'm going to even do it. You don't know. I may do it. I may not do it. I mean, nobody knows what I'm going to do. I can tell you this, that Iran's got a lot of trouble, and they want to negotiate. And I said, why didn't you negotiate with me before? All this death and destruction. Why didn't you negotiate? I said to the people, why didn't you negotiate with me 2 weeks ago? You could have done fine. You would have had a country. 2 very simple words, a very simple, unconditional surrender. That means I've had it. Okay, I've had it. I give up. No more. মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলছেন ধন্যবাদ, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় আমেরিকা যেভাবে সাহায্য করছে তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আর ঠিক এই অবস্থায়
যুদ্ধ নিয়ে আমেরিকাতেই বিরোধিতার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধে যোগ দেওয়ার বিরোধিতা বাড়ছে ট্রাম্পের রিপাবলিকান দলের মধ্যেই। ডিটেল নেব, সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার, কি খবর পাচ্ছি আমরা? ডোনাল্ড ট্রাম্প যতই মঞ্জুরি দিন না কেন বা ইরান যুদ্ধে যোগ দেওয়ার পক্ষে সওয়াল করুক না কেন, তিনি কিন্তু নিজের দেশের মাটিতে নিজের দলের মধ্যে তিনি কিন্তু কোথাও কোণঠাসা হচ্ছেন, কারণ তার ঘনিষ্ঠ রিপাবলিকান কংগ্রেসম্যানরা তারা কিন্তু ইরান যুদ্ধে যোগ দেওয়ার সম্পূর্ণ বিরোধিতা করছেন। এবং এখানে দাঁড়িয়েই ট্রাম্প নির্বাচনে জিতে আসার সময় যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি বারবার আমেরিকা ফার্স্ট কথাটা উল্লেখ করেছিলেন এবং মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত দীর্ঘদিনের নেভার এন্ডিং ওয়ারে মার্কিন সেনাকে ফেলে রাখা বা মার্কিন ইনভলভমেন্টের বিরোধিতা করেছিলেন। আর সেখানে দাঁড়িয়ে আজকে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বা তার আমেরিকা ফার্স্ট নীতির বিরোধিতা করছেন। এখানে সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু রিপাবলিকান কংগ্রেসম্যানরা তারা এর বিরোধিতা করছেন। কেন্টাকির যিনি কংগ্রেসম্যান রয়েছেন তিনি বিরোধিতা করেছেন। এরা প্রত্যেকেই ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এবং তার পাশাপাশি আরো মারাত্মকভাবে এই কংগ্রেসম্যানরা কংগ্রেসে একটি বিল পাস করানোর উদ্যোগ নিচ্ছেন যাতে ট্রাম্প নিজের ইচ্ছে এই যুদ্ধে যোগ দিতে না পারেন, কংগ্রেসকে পাস না করিয়ে। অর্থাৎ কোথাও কংগ্রেস যদি অনুমোদন না দেয় ট্রাম্প যাতে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে না পারেন। অর্থাৎ কোথাও ট্রাম্পকে পেছন থেকে কিন্তু টেনে ধরা হচ্ছে এবং সেখানে বারবার প্রকাশ্যে চলে এসছে ট্রাম্পের সঙ্গে তার গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ডের বিরোধও। কারণ তুলসি গাবার্ডের আগে তিনি রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন, কংগ্রেসের সামনে রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন ইরান এই মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরি করার মতো জায়গায় পৌঁছয়নি, যেটা কয়েকদিন আগে পরশুদিন সেখানে ট্রাম্প সেই মন্তব্য কার্যত উড়িয়ে দিয়েছেন। সঙ্গে থাকো সিদ্ধার্থ, তোমার কথা প্রসঙ্গে মিস্টার শ্রীবাস্তবের কাছে যাই। মিস্টার শ্রীবাস্তব, নির্দিষ্ট একটা প্রশ্ন, আজ থেকে ঠিক 4 বছর আগে একটা ছবি গোটা বিশ্ব দেখেছে, আফগানিস্তান থেকে কিভাবে অস্ত্র ফেলে মার্কিন সেনা নিজেদের দেশে পালিয়ে যাচ্ছে। যদিও আমেরিকার তরফ থেকে দাবি করা হয়েছিল এটা একেবারে ঘোষিত সেনা প্রত্যাহার। তার ঠিক 2 বছর পরে 2023 আমরা দেখলাম হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হলো। তার ঠিক 2 বছর পরে আজকের এই পরিস্থিতি যেখানে আমেরিকা প্রক্সি ওয়ারের দিকে যাচ্ছে বা হয়তো সরাসরি ওয়ারের দিকে যেতে পারে, যদিও এখনো ঘরের মধ্যে ডোনাল্ড ট্রাম্প চাপে পড়েছেন। আমার প্রশ্ন হচ্ছে আজকের এই ব্লুপ্রিন্ট কি এই ট্রাম্প যিনি বড় বড় কথা বলেন মুখে 4 বছর আগেই চোখে ফেলেছিলেন, তাই কি আফগানিস্তান থেকে সেনা তুলে নিয়েছিলেন? দেখুন, এটা ওয়ার আছে, এর মধ্যে পয়সা লাগে, পয়সা। আফগানিস্তানের কাছে কিছু ছিল না যেটা আপনার বা আমেরিকা নিতে পারতো। ইরাকে কি ইরাকের অয়েল যতগুলো ওরা খরচা করেছে আমেরিকা অফ ডেজার্ট স্টর্মে সব তুলে নিয়েছে পয়সা ফেরত। আমি কেন ইরানের কাছে, আমাদের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে ওয়ার্ল্ড থিঙ্ক ট্যাঙ্ক, যার মধ্যে আমাদের আলোচনা হচ্ছে, একটাই আলোচনা হচ্ছে যে ইরানে যদি আমেরিকা যায় কেন যাবে। ইরানের মধ্যে যদি আমেরিকা যায় ওরা যাবে ওদের এনার্জির জন্য, ওদের গ্যাস জন্য, ওদের তেলের জন্য। ওয়ার্ল্ডের সব থেকে বেশি সব থেকে বড় যেটা তেল ভান্ডার আছে ইরানের কাছে আছে। যদি ইরান ওখানে যায় ওখান থেকে পুরো জিনিস নিয়ে নেবে। দিস ইজ দ্য ওনলি ওভাররাইডিং ফ্যাক্টর ইন ফেভার অফ দ্য ট্রাম্প। এটা আপনি যেটা বলছেন একেবারে ডোনাল্ড ট্রাম্প নিজে একজন ব্যবসায়ী, তিনি ব্যবসার দিকটাই মাথায় রাখবেন, এটা নিঃসন্দেহে যে কেউ অনুমান করতে পারবে। হয়তো তিনি ব্যবসার দিকটাই মাথায় রাখছেন, কিন্তু এটাও ঠিক যে আরবিয়ান কান্ট্রিতে এখনো পর্যন্ত 45টা ঘাঁটি রয়েছে মার্কিন সেনা, সব মিলিয়ে 50,000 ওখানে ফোর্স মোতায়েন রেখেছে আমেরিকা। সেই ফোর্স কেন ওখানে মোতায়েন নিয়েছে এই নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। তার মধ্যে আরো একবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এই দুটো প্রশ্ন, জোড়া প্রশ্ন, এগুলো কিভাবে সামলাবেন ট্রাম্প, নাকি পিছিয়ে আসবেন, কি মনে হয়? দেখুন, ট্রাম্প ইজ অনলি এ বিজনেসম্যান। ট্রাম্প খুব এইটা যে প্রস্তুতি নিয়েছে, যেটা আপনার ইসরায়েল যে 13 তারিখে মারলো, জুনে ঢুকলো, এটা অনেক দিন ধরে আগে অনেকগুলো পয়েন্টস গুলো আছে, যদি আমরা কানেক্ট করি আমরা বুঝতে পারবো এটা ওয়েল প্ল্যান কোঅর্ডিনেটেড জিনিস। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বলে ইরান আমাদের কথা শুনছে না, আমরা বাইরে যাচ্ছি। তারপর থেকে ওরা একটা লিগ্যাল সিন নিল। এখন আপনি বলছেন আমাদের মহাভারতের একটা কথা আছে, মহাভারতে আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল মহাভারত যুদ্ধে কে প্রথম তীরটা ছুড়লো, কে যুদ্ধটা আরম্ভ করলো। আজকে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ইরানের কাছে আছে, তাই জন্য সবার কাছে চিন্তা বিষয় আছে। বলতে পারেন, কিন্তু আমরা জানি যে ব্রেকআউট টাইম ইজ 2 to ঠিক সঙ্গে থাকুন। শুভদীপ, কোথাও একটা শিয়ানে টক্কর, এই যে প্রবাদ বা এই যে বাক্যবন্ধ আমরা ব্যবহার করি, কোথাও হয়তো এই যুদ্ধের ক্ষেত্রেও সেটা ব্যবহারের উপযোগী হয়ে যাচ্ছে। কারণ ইরান আফগানিস্তান নয়,
বিশেষজ্ঞরা একথা বলছেন। শুধু ডোনাল্ড ট্রাম্পের যে সমালোচনা হচ্ছে তার দলের ভেতরে, এমনকি দেশের বিভিন্ন মহলেও সমালোচনা হচ্ছে, তার কারণ তার এই অ্যাগ্রেসিভ মনোভাবের জন্য। ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোটা উচিত নয়, এটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে একটা ভয়ানক পরিণতি হতে পারে, তাকে রুখতে পারে তারই দেশের নাগরিক, এমনই মন্তব্য করছেন একজন সমর বিশেষজ্ঞ, মার্কিন সমর বিশেষজ্ঞ। তিনি এটা বলছেন, ইসরায়েল কোনোভাবেই আমেরিকার বন্ধু নয়। ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে একের পর এক হুঙ্কার দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, আর তারপরেই দেখা যাচ্ছে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না জড়ানোর মতো কথা উঠে আসছে মার্কিন নাগরিকদের মধ্যে থেকেই, বিশেষজ্ঞদের মধ্যেই থেকে। একজন আধিকারিক যিনি কাজ করেছেন বিশেষজ্ঞ হিসেবে, সামরিক বিশেষজ্ঞ হিসেবে, গিলবোর, তিনি বলছেন দেশের জনতাকে এগিয়ে আসতে হবে, রুখতে হবে মার্কিন প্রেসিডেন্টকে। American troops, American people do not want to go to war with Iran. This is your way to ensure the safety of your family member or your friend that is active duty military, to ensure they do not get deployed on behalf of Israel. Units across America have Facebook, X, and Instagram social media accounts. It is our duty as American citizens to flood the comment section and ensure that they understand, that the leadership understands that we do not want American troops to be deployed to die on behalf of Israel. আর এরই মধ্যে আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা। বড় খবর, চাঞ্চল্যকর মোড় এই যুদ্ধে। এবার সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে পুতিন, পাশে দাঁড়িয়েছে রাশিয়া। তেহরানের সঙ্গে পরমাণু কর্মসূচি জারি থাকবে। ইরানের একাধিক পরমাণু প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন 200 জন রুশ বিজ্ঞানী। ইরানকে প্রয়োজনে সামরিক সাহায্যের ইঙ্গিত দিয়েছেন পুতিন। বড় খবর নিঃসন্দেহে, যদি ইরান এখনো অস্ত্র সাহায্য চায়নি, জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আর এদিকে ইসরায়েলের বেরশেবায়, সেখানে সেনা ক্যাম্পের কাছে হাসপাতালে আছড়ে পড়েছে ইরানের মিসাইল। সাধারণত যুদ্ধক্ষেত্রে এগুলো সেনসিটিভ জোন হিসেবে বিবেচিত হয়, এখানে কোনো রকম টার্গেট করা হয় না, কিন্তু ইরানের মিসাইল আছড়ে পড়েছে ইসরায়েলের একটি হাসপাতালে। ইরানি সংবাদ মাধ্যম সূত্রের দাবি, মিসাইলের টার্গেট ছিল না এই হাসপাতাল, হামলার লক্ষ্য ছিল হাসপাতালের পাশে আইডিএফ এর হেডকোয়ার্টার আর সেনার ইন্টেলিজেন্স ক্যাম্প। চলত ডিজিটাল কমান্ড সেন্টার, সাইবার অপারেশন, সেখান থেকেই মিসাইল আছড়ে পড়ে বেরশেবা শহরে সেনার ক্যাম্পের কাছেই, এটা দাবি করছে ইরান। इस वक्त देखिए TV9 की टीम पहुंच गई उस ग्राउंड जीरो पर, जिसके बारे में हमने अपने दुनिया भर के दर्शकों से कहा था कि हम जल्द ही, जरा रोहित यहाँ पर आप आइए ठीक बीचों बीच में। अब आप देखिए TV9 की टीम इस वक्त ग्राउंड जीरो पर मौजूद है। हमने अपने दर्शकों से वादा किया था, हमने अपने दर्शकों से कहा था कि हम यहाँ पर आएंगे और आपको हकीकत दिखाएंगे, और हकीकत क्या है वो सामने में देखिए। हॉस्पिटल की बिल्डिंग के पास से निकलता हुआ धुआं, और कैमरे पर इस वक्त आप देख सकते हैं कि कम से कम 100-150 से अधिक सिक्योरिटी पर्सनल्स के लोग यहाँ पर मौजूद हैं। अंदर में जो तस्वीरें हैं वो साफ तौर पर दिखाई दे रही है कि वहाँ क्या स्थिति है। तमाम जो सिक्योरिटी के रेस्क्यू ऑपरेशन से जुड़े लोग हैं वो सब है। रोहित, एक के बाद एक सभी तरह की तस्वीरें आप दिखाइए, और देखिए फायर ब्रिगेड की गाड़ी, और उधर सामने में बिल्डिंग के ठीक पीछे में निकलता हुआ धुआं। अब अगर इसे ईरान ये कह रहा है कि ये मिलिट्री साइट्स है, तो फिर इससे बड़ा झूठ और क्या हो सकता है, क्योंकि कैमरे ना सिर्फ सच दिखाती है बल्कि कैमरे गवाही भी देती है, और सबसे बड़ी गवाही इस वक्त TV9 की गवाही है कि, और पूरी दुनिया के लोगों के लिए ये गवाही है कि ये कोई मिलिट्री सेंटर नहीं है बल्कि ये हॉस्पिटल है, और इस हॉस्पिटल को इजराइल में इस हॉस्पिटल को ईरान ने अटैक किया है। I'm coming from London, I'm journalist, I'm living in London, I'm coming for a vacation. Iranian government killed my sister last year in Iran. As you know what's going on, because the Islamic regime, they didn't want it to stay alive with the Iranian Jew, as you know. And now, you know what's going on here. They attacked to this hospital. You are also a journalist and you must have read the news that Iran is claiming that it's not a hospital, it's a military site. No, so let them show. और देखिए इस वक्त फिर वो जो सफेद धुआं था अब वो काले धुएं में तब्दील कर रहे हैं। भारतीय छात्र भी हैं, भारतीय वर्कर भी हैं, केयर गिवर्स मौजूद हैं। इस बीच इनसे भी बात करते हैं। क्या नाम है आपका? मेरा नाम अभिषेक है। अभिषेक, आपका नाम? राजपाल सिंह। राजपाल सिंह, कहाँ से हैं आप लोग? हम जो इंडिया में मेरठ डिस्ट्रिक्ट है हम लोगों का। तो इससे पहले भी आप, आज के अटैक से पहले भी यहाँ पर आए थे? नहीं,
आए थे, हमारा दोस्त रहता है यहाँ पे, हम आते रहते हैं। क्योंकि ईरान कह रहा है कि ये हॉस्पिटल नहीं है, ये मिलिट्री सेंटर है, तो मैं ये दिखाना चाहता हूँ कि ये हॉस्पिटल है। ये सोडा का हॉस्पिटल है, ये हॉस्पिटल है, बहुत बड़ा हॉस्पिटल है। बहुत बड़ा हॉस्पिटल। अब ये हाँ, ये पुरानी बिल्डिंग है और ये नई बिल्डिंग बन रही है। बंकर में थे हम लोग उस टाइम पे, मिसाइल आई है। बहरहाल वहाँ पे भी जो है वहाँ तक इसकी दमक पहुँची है, बहुत तगड़ा वो हुआ है। ये ग्राउंड जीरो से तस्वीरें दिखा रहे हैं, भारत का इकलौता टीवी चैनल है जो ये तस्वीरें दिखा रहा है, और लगातार हम इस तरह के अलग अलग लोकेशन पर जाकर उन तमाम जगह का दायरा से रिपोर्ट भेजेंगे। लेकिन इन तस्वीरों के बाद आप एक बात तो कह सकते हैं कि इस बार ईरान और इजराइल की लड़ाई आर पार की लड़ाई होने वाली है। যুদ্ধের খবরের সেরা কভারেজ দিচ্ছে আমরা টিভি9 বাংলা, গ্রাউন্ড জিরো একমাত্র ভারতীয় টেলিভিশন চ্যানেল, একমাত্র বাংলা টেলিভিশন চ্যানেল হিসেবে পৌঁছে গেছি আমরা টিভি9 বাংলা। সেখানকার লাইভ ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের সঙ্গে রাজীব শ্রীবাস্তব রয়েছেন বিশেষজ্ঞ, তার সঙ্গে আমরা কথা বলবো বর্তমান এখন যে সমস্ত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম সেই বিষয় নিয়ে। মিস্টার শ্রীবাস্তব, একটা হাসপাতালে অ্যাটাক করা হয়েছে, সেখানে নিশানা হয়েছে, যদিও ইরান বলছে না তারা হাসপাতাল নিশানা বানায়নি, কিন্তু ভুগছেন তো সাধারণ মানুষ, যদিও বারবার দুদেশ বলছে কোনো মানুষই তাদের টার্গেট নয়। দেখুন, একটা মিসাইলের কাছে আপনাকে একটা আপনার মাঝ প্রোগ্রামে বলতে চাই, একটা মিসাইলের তিনটে পার্ট আছে। একটা আছে ওর প্রপেলেন্ট, একটা গাইডেন্স সিস্টেম, একটা ওয়ারহেড। এই যে আমাকে বলি যে আমাদের লাইট ভরা হয়, ওটা কোথায় যাবে, এটা আমাদের যেরকম মোবাইল আছে ওর মধ্যে জিপিএস হয়। জিপিএস ইজ কন্ট্রোল বাই দ্য ইউএস। তো আমেরিকায় কি ওই জিপিএস দিচ্ছে না? অ্যাকচুয়ালি আজকে হাই ভ্যালু টার্গেট যেটা আছে ইরানের মধ্যে আলী খোমানি নয়, আমাদের আজকে ইসরায়েল, এটা বলা উচিত ছিল না, কিন্তু আপনাকে বলে দিচ্ছি, আজকে ইসরায়েল খুঁজছে কোথায় আছে চাইনিজ বা কোথায় আছে রাশিয়ান। এই দুজনের যারা কনস্টেলেশন আছে, যাদের এই স্যাটেলাইট সিস্টেম আছে, ওইটা ইস্তেমাল করে আপনার এই ইরান যেটা আছে নিচে মিসাইল ফায়ার করছে, ওর মধ্যে জিপিএস নেই। এই মিসাইলের মধ্যে জিপিএস নেই, এই মিসাইলের মধ্যে রাশিয়ান বা চাইনিজ একটা এই স্যাটেলাইট কম্বিনেশন আছে, ওটা নিয়ে ফায়ার করছে। আর ওই জন্য এই সবগুলো ওদের মিসাইল যেটা শিল্ড আছে ওটা ভাঙা হয়েছে। আর এই যে এটা পড়লো, এই যেটা পড়লো আপনার এরপর নিশ্চয়ই এটা আপনার মেডিকেলে ছিল না, কিন্তু ওর থেকে বেশি আপনি যদি ফ্রেম বাই ফ্রেম দেখেন, আপনার যে আমাদের যে একজন প্রতিনিধি ওখানে আর তেল আবিবে আছেন, উনি দেখেন পেছনে দেখবেন মুম্বাইয়ের মতন কোনো ঝঞ্ঝট নেই, কোনো আল্লাগোল্লা নেই, সবকিছু শান্তিভাবে চলে আছে। প্রত্যেকটা জিনিস সফট জায়গা, সেনসিটিভ জায়গা, হাসপাতাল বা এই সমস্ত স্কুল বিল্ডিং, এগুলোতে কখনোই নিশানা করে না অন্যপক্ষ, কিন্তু সেগুলোই নিশানায় হচ্ছে আর সেখানেই হামলা চালানো হচ্ছে। আর এর মধ্যে আরো একটা বড় খবর, এবার ইরানের অরাক পরমাণু কেন্দ্রকে নিশানা করেছে ইসরায়েল। অরাক এবং খান্ডব শহর খালি করতে বলল আইডিএফ। যে কোনো সময় অরাক এবং খান্ডবে হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে, নজর থাকবে আমাদের। ইসরায়েল ইরান যুদ্ধের মধ্যে মার্কিন আকাশেও ডোমসডে বিমান। এবার কি পরমাণু যুদ্ধের আশঙ্কা করছে আমেরিকা? লুইসিয়ানার বার্কসডেল বায়ুসেনা ঘাঁটি থেকে ওরে বোয়িং E-4B। ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলিনা সীমান্তে প্রায় 4 ঘন্টা চক্কর কাটে এই বিমানটি। এরপর অ্যান্ড্রুজ জয়েন্ট বেসে অবতরণ করে ডুমসডে বিমান। ডুমসডে প্লেনই পরমাণু যুদ্ধে ফ্লাইং কমান্ড সেন্টার হয়ে ওঠে। বোয়িং E-4B বিমানকেই পরমাণু বিস্ফোরণ রোধী হিসেবে তৈরি করেছে আমেরিকা। বিমানটিতে রয়েছে ত্রিস্তরীয় রক্ষা কবচ। ডুমসডে বিমানেই যুদ্ধের রণকৌশল তৈরি করেন সেনার শীর্ষ কর্তারা। পরমাণু বিস্ফোরণে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গে ক্ষতি হয় না এই বিমানের। বিমানটিতে রয়েছে সর্বোচ্চ যোগাযোগ ব্যবস্থা। 9/11 হামলার পর শেষবার উড়েছিল এই ডুমসডে বিমান। যুদ্ধের যে ধোঁয়াশা আস্তে আস্তে সরলে বোঝা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র সমানভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছে। 7 দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প একরকম কথা বলেছিল, ঠিক তার 6ষ্ঠ দিন মানে গতকাল একদম 360 ডিগ্রি একটা ভল্টকে অন্য কথা বললো। রাত্রিরে বললো আনকন্ডিশনাল সারেন্ডার, ইরান স্কাই ইজ আন্ডার আওয়ার কন্ট্রোল, মানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আকাশ কন্ট্রোলের মধ্যে। নিউক্লিয়ার স্টকপাইল অথবা ওয়েপেন লোকানো আছে ফরদোর অনেক গভীরে, পাহাড়ের গভীরে। একমাত্র একটা ওয়েপেন দিয়ে ওটাকে ডিস্ট্রয় করা যায়, ধ্বংস করা যায়, সেটা হচ্ছে GBU-57। এইটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে। এই বাংকার বাস্টার যেদিন হবে সেদিন আমরা দেখব ইসরায়েলের পাশে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই লড়াইয়ের মধ্যে। যুদ্ধের খবরের পাশাপাশি নজর রাখতে হচ্ছে রাজ্যের খবরে। বড় খবর, নন্দীগ্রামে বিস্ফোরণ, সেখানে আহত হয়েছেন মহিলা। এই মুহূর্তে বড় খবর, নন্দীগ্রামে বিস্ফোরণ, আহত হয়েছেন একজন মহিলা কালীচরণপুরে। এই ঘটনা ঘটেছে, ডিটেল নেব। কনিষ্ক রয়েছে লাইভে। কনিষ্ক,
দেখো শুভ, এই যে আবহাওয়া অর্থাৎ কয়েকদিন আগেই কিন্তু সমবায় নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামের তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা টানাপোড়েন ছিল। সেই টানাপোড়েনের মধ্যেই দেখা গেল নন্দীগ্রামের 7 নম্বর জালপাই এলাকার এই জ্বালানির বোঝার মধ্যে বোমের ব্যাগ পাওয়া গেছে এবং সেই বোম ফেটে কার্যত এক মধ্যবয়স্ক মহিলা তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে এবং পরবর্তীতে তাকে তমলুক মেডিকেল কলেজে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি দুই পক্ষের চাপানুতর হয়েছে। তাদের বক্তব্য যে কালীচরণপুর সমবায় সমিতি দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কিন্তু এলাকায় বিভিন্ন পকেটগুলোতে একাধিক বোমা মজুত করেছিল, যে কারণে তারা সন্ত্রাস করতে পারে। পাল্টা আবার তৃণমূল কংগ্রেস দাবি করেছেন যে এই যে সমগ্র ঘটনা, যেটা কয়েকদিন আগে বিরোধী দল নেতারা নন্দীগ্রাম থানার সামনে গিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, আর এই জন্যই সেই হুঁশিয়ারি বা এলাকায় সন্ত্রাস তৈরি করে এই সমিতি দখল করাকে জন্যই কিন্তু বোমা মজুত করা হয়েছিল। অর্থাৎ অভিযোগ চলছে, পাল্টা অভিযোগ চলছে, কনিষ্ঠ কিন্তু ছবি পাল্টাচ্ছে না, এখনো বোমা সেখানে উদ্ধার হচ্ছে। নজর থাকবে আমাদের। বাড়িতে যখনই বাস্ট হয় তখনই সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর যখন দেখি তখন পড়ে আছে, বলছে যে বাবা গো মা গো আমাকে বাঁচাও। জালের কাঁড়ি ছিল, ওই জালের মধ্যে বম ঢোকানো ছিল। ও বলছে লাস্টে বলছে জালের মধ্যে বম ছিল। তখনই আমি যখন জাল টানতে যাই তখন ফেটে গেছে। মামা ফোন করে বলছে যে পিসি এরকম হয়ে গেছে আর তুই চলে আয় এখানটায়। তবে এই কাজ কে করেছে তার তদন্ত চাই। সমবায় সমিতি নির্বাচনকে একেবারে হারের ভয়ে বম মজুত করে যাতে হচ্ছে নির্বাচনটাকে প্রহসনে পরিণত করা যায় তার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সেটা পুলিশ প্রশাসন ব্যর্থভাবে যেটা পরিচয় দিয়েছিল। কিন্তু আজকে দেখলাম যে সেই বমটা সরাতে গিয়ে বাস্ট হয়েছে। আমরা চাইছি যে ব্যক্তি দোষী ব্যক্তিকে অ্যারেস্ট করে বমকে উদ্ধার করে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে এই কালীচরণপুর সমবায় সমিতির হয় তার জন্য পুলিশ প্রশাসনের কাছে আমরা বারবার আবেদন করেছি। কয়েকদিন আগে ওই কালীচরণপুরে ওখানে সমবায় ইলেকশন ছিল, আমাদের দলীয় সমর্থক দলীয় প্রার্থীকে হুমকি দিয়ে তার নমিনেশন তোলা হয়। এ থেকে প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে সাধারণ মানুষের বাড়িতে সন্ত্রাস সৃষ্টি করে কিভাবে নন্দীগ্রামকে দখল করা যায় বিরোধী দলনেতার মুখ্যতম উদ্দেশ্য। কালীগঞ্জকার এই প্রশ্ন আজ খুব গুরুত্বপূর্ণ, কারণ কালীগঞ্জে সেখানে উপনির্বাচন চলছে। আর সেই উপনির্বাচনে কারা কারা প্রার্থী একটু চট করে আমরা দেখিয়ে দিই। এখানে ত্রিমুখী লড়াই। আলিফা আহমেদ, তার বাবা এখানকার বিধায়ক ছিলেন, তার প্রয়াণের পরেই দল তার মেয়েকে প্রার্থী করে, তৃণমূল প্রার্থী। আলিফা আহমেদ কিন্তু একটা সময় কর্পোরেটে চাকরি করতেন, সেই অর্থে রাজনীতির ময়দানে একেবারে নবাগতা বলা যায়। বাবার সঙ্গে প্রচার করেছেন। একদমই তাই। আশিস ঘোষ বিজেপি প্রার্থী, আশিস ঘোষের উপর আস্থা রেখেছে দল। অন্যদিকে ইন্টারেস্টিং জোট হয়েছে এখানে। আর এই জোটটা নিয়েই একটু সাগরদিঘির প্রসঙ্গ আসে, কারণ সাগরদিঘিতে কিন্তু উপনির্বাচনেই বাজিমাত করেছিল এই জোট, আর সেটা কংগ্রেসকে কোথাও একটু আত্মবিশ্বাস দিচ্ছে আজকে, অন্তত যা প্রতিক্রিয়া এসেছে। আমাদের সঙ্গে মহাদেব আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। মহাদেব, কি অবস্থা? ভোটিং রেট অনেক কম থাকে উপনির্বাচনে, বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে, অনেকগুলো ফ্যাক্টর ঘটে গিয়েছে। মুর্শিদাবাদের হিংসার ঘটনা, একদম পাশের জেলা, অপারেশন সিঁদুর, দৈনন্দিন জীবনে চাওয়া পাওয়া, কি মনে হচ্ছে ভোটদান এখন কি চলছে, কি ছবি উঠে আসছে? একদমই চিত্রটা দেখাবো। আমরা এই মুহূর্তে রয়েছি মীরা উচ্চ বিদ্যালয়, অর্থাৎ পলাশীর মীরা উচ্চ বিদ্যালয়ে। সেখানে কিন্তু 5টি বুথ রয়েছে, আর 5টি বুথে আমি একটু চিত্রটা দেখানোর চেষ্টা করবো। দেখো ফাঁকা, সেইভাবে মানুষজন কিন্তু আসছেন না, যথারীতি 2-1 জন করে আসছেন, তারা ভোট দিচ্ছেন এবং চলে যাচ্ছেন। দেখা যাচ্ছে নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা রয়েছেন, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী রয়েছেন প্রায় 24 জন, এবং রাজ্য পুলিশের কর্মী রয়েছেন এই স্কুলে প্রায় 5 জন। অর্থাৎ এই 5টি বুথে কিন্তু যে নির্বাচন হচ্ছে, যা লক্ষ্য করা যাচ্ছে তাতে যে মানুষজন সকাল থেকে যেটা দেখছিলাম যে বৃষ্টির জন্য কারণে কিন্তু তারা কিন্তু সেইভাবে আসতে পারছেন না। মানুষ বলছেন যে বৃষ্টির কারণে অনেকে আসতে পারছেন না, আবার কেউ বলছেন যে সামনেই যে এই নির্বাচন, আর এই নির্বাচনের পরেই কিন্তু আবারও একটা নির্বাচন রয়েছে, অর্থাৎ এই যিনি নির্বাচিত হবেন তিনি কিন্তু দীর্ঘদিন থাকতে পারবেন না, অর্থাৎ যে মেয়াদ রয়েছে তাতে প্রায় খুব বেশি তার মধ্যেও এখনো পর্যন্ত যে ভোটের হার সেটা প্রায় 45%। আর বিধানসভা নির্বাচনের আগে এটা একটা মহড়া বলে মনে করছে প্রত্যেক রাজনৈতিক দল। তার মধ্যে বিজেপি আবার অভিযোগ করেছে তারা এজেন্ট বসাতে পারেননি, প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ ছিল। নজর থাকবে বিশেষ করে এই নজর এই কারণেই, কারণ এটা হচ্ছে 26-এর লিটমাস টেস্ট।
মোটামুটি ভাবে অনুমান করা যেতে পারে রাজ্যের প্রধান বিরোধী দল তারা যে ইস্যুগুলো নিয়ে 26-এর নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চলেছে সেই ইস্যুগুলোই কার্যত এই উপনির্বাচনেও কিন্তু নিয়ে এসেছিল বিজেপি। তারা প্রচারে কিন্তু বারংবার সেই ইস্যুগুলোকেই তুলে এনেছিলেন। আত্রেই যে কথা বলছিল সেটা মুর্শিদাবাদের হিংসা হতে পারে, অপারেশন সিঁদুর হতে পারে। এখন দেখা যাক 30% বেশি ভোট এখান থেকে গেইন করতে পারে কিনা বিজেপি। সম্ভবত 30 বা 33% ভোট পেয়েছিল বিজেপি এখানে 21-এর নির্বাচনে। দেখা যাক সেইটা ছাপিয়ে যেতে পারে কিনা বিজেপি। অন্যদিকে নিঃসন্দেহে সংখ্যালঘু অধ্যুষিত একটি আসন যেখানকার আমজনতা তৃণমূলের উপরে ভোটারই সংখ্যালঘু এবং 50%-এর বেশি ভোটে এখান থেকে নির্বাচিত হয়েছিলেন বিধায়ক 21 সালে। দেখা যাক সেই পার্সেন্টেজটা তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে কিনা। অন্যদিকে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে যে উপনির্বাচনে কিন্তু জোট হয়েছে। জানি না 6 মাস 7 মাস 8 মাস পরে যে মূল নির্বাচন রয়েছে 26-এ সেখানে জোট হবে কিনা। অন্তত এখানে জোট হচ্ছে, কংগ্রেস প্রার্থী দিয়েছে, বামেরা সমর্থন করেছেন। আর একটা ইন্টারেস্টিং বিষয়, বিজেপি শেষ পাতে কিন্তু এখানে প্রচার করেছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজনে মিলে তারা প্রচার করেছেন। সেই প্রচারে তাদের দেখা গিয়েছে অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা এলাকা হওয়া সত্ত্বেও বিজেপি তাদের যে বক্তব্য সেটা তারা এই প্রচারে রেখেছেন। আর সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন লাইভে আমাদের সহকর্মী সুপ্রিয়। শুনতে পাচ্ছ সুপ্রিয়? সুপ্রিয় সকাল থেকে তুমি ওখানে আছো, ওখানকার ছবিগুলো কি দেখছো? শুভজিৎ, দেখো এখনো পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানতে পারছি যে বেলা 2টো পর্যন্ত 47.37% ভোটদান হয়েছে। অর্থাৎ যা বলা যেতে পারে যে ভোটদানের হার কিন্তু যথেষ্টই কম। একদিকে উপনির্বাচন এবং তারপরেই সকাল থেকে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তার কারণেই কিন্তু বুথমুখী হওয়ার ক্ষেত্রে মানুষের একটা অনীহা বা সাধারণ ভোটারদের একটা অনীহা দেখা যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। যদিও এখনও বেশ খানিকটা সময় রয়েছে ভোটদান পর্ব শেষ হতে, সেক্ষেত্রে ভোটের পার্সেন্টেজ আরও কিছুটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে যেটা না বললেই নয়, তাতে এই উপনির্বাচনের সকাল থেকেই এই কালীগঞ্জ বিধানসভার যে উপনির্বাচন তাতে সকাল থেকেই বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা সামনে উঠে আসছে। তবে বড় কোনো অশান্তির ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহলদারি রয়েছে, বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তবে ভোটদান প্রক্রিয়া কোনো জায়গাতে বিঘ্নিত ঘটেনি। তবে বিজেপির তরফ থেকে বিভিন্ন জায়গাতে যেটা অভিযোগ করা হচ্ছে যে শাসক দলের তরফ থেকে বিজেপির যারা পোলিং এজেন্ট তাদের বসতে বাধা দেওয়া হচ্ছে এবং বিজেপি প্রার্থী তিনি ঘুরে যেটা হয় আর কি অভিযোগ পাল্টা অভিযোগ সেটা সকাল থেকে চলছে। এখানে নজর থাকবে সুপ্রিয়, নজর রাখো। কালীগঞ্জের এই উপনির্বাচনে মধ্যমা দেখিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী। ভোটদানের পর বেরিয়ে এসে মধ্যমা দেখান আশিস ঘোষ। বিজেপি বরাবর মানুষকে এই আঙুলি দেখিয়েছে খোঁচা আবার তৃণমূল কংগ্রেসের। আর এটাই বিজেপির আসল প্রবৃত্তি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবাংশু ভট্টাচার্যের। নির্বাচনী আধিকারিককেই ফাঁসিয়েছেন পাল্টা দাবি বিজেপি প্রার্থীর। সকাল থেকে বারবার বিতর্কে জড়ান বিজেপি প্রার্থী আশিস ঘোষ। বুথে ঢোকার মুখে আশিস ঘোষকে আটকায় কেন্দ্রীয় বাহিনী এবং তিনি প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে একটি বুথে বিজেপি এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগও তোলেন। আমার না, এটা হচ্ছে আপনার নির্বাচন কমিশনের দায়িত্ব। তো তারা তো আঙুলে কালি লাগাইছে, আমি তো জোর করে লাগাইনি। দেখুন, আমি যখন প্রথমে ভোট দিতে যাই তখন কিন্তু কালিটা লাগাইনি। তারপরে যখন আমি বুঝতে পারি কালি লাগাইনি, যাওয়ার পর আমার হাত ধরেই প্রথমেই লাগিয়ে দিয়েছি। এটা আমার দায়িত্ব নয়, নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত লোকের যারা আছে অফিসারদের কাজ। ওরা ইচ্ছাকৃত হাইলাইটস পাওয়ার জন্যে, তৃণমূল হাইলাইটস পাওয়ার জন্য এটা করেছে ইচ্ছাকৃতভাবে। তৃণমূল হাইলাইটস পাওয়ার জন্য এটা পরিকল্পনা মাফিক ওরা করেছে। মাত্র কয়েকদিন আগে সংবাদ শিরোনামে লাগাতার উঠে এসেছিল অনুব্রত মণ্ডলের একটি মন্তব্য বা হুমকি। কদর্য ভাষা একজন পুলিশ আধিকারিককে তিনি হুমকি দিয়েছিলেন, গালিগালাজ করেছিলেন। কার্যত সেই সুর এবার কলকাতাতে একজন তৃণমূল নেতার গলাতে। বাড়ি থেকে টেনে হিচড়ে মারার নিদান দিচ্ছেন শাসক নেতা। যারা শুভেন্দু অধিকারীর কথা চলে তাদের 22 তারিখের পর টেনে হিচড়ে রাস্তায় বের করে মারবো। ট্রাম্প কোম্পানির ইউনিয়ন নির্বাচনে হুঙ্কার আইএনটিটিউসি নেতা কুমার সাহার। ম্যানেজমেন্টের মাইতি এবং মন্ডল যারা শুভেন্দু অধিকারীর কথায় চলে, যে সরকারের কাজ করে না, শুভেন্দু অধিকারীর কথা শোনে, তাদেরকে 22 তারিখের পর টেনে হিচড়ে মারবে রাস্তায়। এই যে কথাগুলো যে বাড়ি থেকে টেনে বার করে মারবো, তোর মাকে টেনে আনবো, তোকে অফিস থেকে চুলের মুঠি ধরে টেনে বার করবো,
এগুলো সব হচ্ছে তৃণমূলী কালচার। পশ্চিমবঙ্গের একটা প্রান্ত, একটা কোনা, একটা ডিস্ট্রিক্ট কোথাও কেউ শান্তিতে আছে? এসব কুমার সাহারা প্রতি পাড়ায় আছে, প্রতি গলিতে আছে। 26-এর নির্বাচন পাল্টালে না এদের 6 মিনিট লাগবে না চিনে হয়ে যেতে। আবার খবরে সন্দেশখালী, এবার পুলিশের বিরুদ্ধে হুমকি আর প্রলোভনের অভিযোগ করা হচ্ছে সন্দেশখালীর প্রতিবাদী। তিনি অভিযোগ করছেন সন্দেশখালী থানার ওসির বিরুদ্ধে। প্রতিবাদী মহিলা আর বিজেপি কর্মী মাম্পি দাসের অভিযোগ, তাকে বলা হয়েছে খুব বার বেড়েছিস, কেউ বাঁচাতে পারবে না, এই হুমকি তাকে দেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগকারী পিয়ালি ওরফে মাম্পি দাস। তার অভিযোগ মাম্পিকে তৃণমূলে আসার জন্য চাপ দেন সন্দেশখালীর ওসি। জাতীয় এবং রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন তিনি। সম্পূর্ণ অভিযোগই মিথ্যে অভিযোগ। টিভি9 বাংলাকে প্রতিক্রিয়া ওসির। অভিযোগকারীর পাশে দাঁড়িয়ে শাসক দলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে নিজের গুরুত্ব বাড়াতেই অভিযোগ করা হচ্ছে এই খোঁচা তৃণমূল কংগ্রেসের। ফোন করে কালকে সকালে আমি লোকাল কিছু প্রবলেমের জন্য ফোন করি, ওতে উনি ফোনটা তোলেননি। তারপরে সিভিক পুলিশ, ভিলেজ পুলিশের থেকে ফোন নাম্বার থেকে ফোন করেন এবং করে আমাকে অকথ্য ভাষায় খিস্তি খাস্তা মারেন এবং প্রাণনাশের হুমকি দেন। কেন? যেহেতু বিগত কিছুদিন ধরে যে প্রলোভনটা দিচ্ছিল, আমি সেই প্রলোভনে পা দেইনি। কিসে প্রলোভন দিচ্ছে? টিএমসি পার্টিতে যুক্ত হওয়ার জন্য। সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষ উনিই বলছেন? উনিই বলছেন। কি বলছেন? যে টিএমসি ওখানে বিরোধী পার্টিতে গিয়ে কি পাচ্ছ, তুমি এই পার্টিতে চলে আসো। আমার বস কি সাহেব বলছে এখানে আসলে চাকরি বাকরি বিভিন্ন রকম প্রলোভন, টাকা পয়সার প্রলোভন দিচ্ছে। আপনি অভিযোগ জানিয়েছেন? আমি অভিযোগ জানিয়েছি এসপিকে এবং কমিশনারকে এবং মহিলা কমিশনার, আমাদের জাতীয় মহিলা কমিশনারকে, সব জায়গায় আমি মেল করেছি। এগুলো হয় না এমনি, হয়তো এইটা আমার মনে হয় পিএলএ দাস মানে ইচ্ছাকৃতভাবেই নিজের একটা ইমেজ তৈরি করার জন্যই করছে। থানার ওসি আজকে আছে, কাল চলে যাবে, তার ইন্টারেস্ট কি এত আছে? আমার মনে হয় যে বিজেপি যেহেতু ওখান থেকে অনেকেই আবার জয়েন করেছে, ফলে ওরা একটা আতঙ্কে ভুগছে, যেহেতু পুলিশকে কবজা করে কিছুটা হয়তো সাংগঠনিক শক্তি বাড়াতে চাইছে, অন্য কিছু না। বলে মাননীয় মহিলা একজন জয়েন করেছেন, তিনি তৃণমূলেরই লোক। তার স্বামী ওখানে মুরগির মাংস কাটার দোকান করেন সরকারি জায়গায়, তাকে দিয়ে জয়েন করিয়ে বলা হয়েছে বিজেপি। মাম্পিরা কেউ পরিচিত নন, যারা সন্দেশখালী আন্দোলনের নেত্রীরা যোগ দেননি, তাই ওসি খুব অসম্মানিত হয়েছেন। তাই খুব কায়দা করে তিনি ভিলেজ পুলিশের ফোন থেকে উনি রীতিমতো ধমকেছেন। আমি কলেজ স্ক্রিনশট দিয়ে, নাম্বার তো দিতে পারি না, ওটাকে ইরেজ করে আমি মাম্পি স্টেটমেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়াতে। এদিকে গতকাল রবীন্দ্রনগরের শিব মন্দিরে যান শুভেন্দু অধিকারী। আজ শুদ্ধিকরণ কর্মসূচি রয়েছে তৃণমূলের। কাউন্সিলর সুমন রায়চৌধুরীর নেতৃত্বে মন্দির শুদ্ধিকরণ করল শাসক দল। অশান্তির পর গতকাল হাইকোর্টের অনুমতিতে রবীন্দ্রনগরে যান শুভেন্দু, কথা বলেন আক্রান্তদের সঙ্গে, পুজো দেন স্থানীয় শিব মন্দিরে। গতকাল রবীন্দ্রনগরের শিব মন্দিরে যান শুভেন্দু অধিকারী, আর আজ শুদ্ধিকরণ কর্মসূচি করল শাসক দল। কাউন্সিলর সুমন রায়চৌধুরীর নেতৃত্বে মন্দির শুদ্ধিকরণ করল শাসক দল। অশান্তির পর গতকাল হাইকোর্টের অনুমতি নিয়ে রবীন্দ্রনগরে যান শুভেন্দু অধিকারী, কথা বলেন আক্রান্তদের সঙ্গে, পুজো দেন স্থানীয় শিব মন্দিরে। দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। গতকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী গেছিলেন, আর আজকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, শাসক দল শুদ্ধিকরণ করেছে। ওরকম একটা যে ধর্মকে ব্যবহার করে, ওরকম একটা অপবিত্র লোক, ওরকম একটা অসৎ লোক, ওরকম একটা মিথ্যাচার লোক সারা ভারতবর্ষে জুড়ে যে করে জাতি ধর্মের নামে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, সে এই মন্দিরে আসাতে এই মন্দির অপবিত্র হয়েছে। আমরা তাই এই মন্দিরকে পবিত্র করার জন্য পবিত্র যজ্ঞ অনুষ্ঠান করলাম, পূজা অনুষ্ঠান করলাম, এবং এই মন্দিরে গঙ্গা জল, দুধ, বেলপাতা, ঘি, মধু ছিটিয়ে আমরা ব্রাহ্মণিক মতে, আমাদের নিয়ম মোতাবেক, আমাদের ধর্মীয় মোতাবেক আমরা যেটাকে শুদ্ধিকরণ করলাম। রবীন্দ্রনগর যেতে চেয়ে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী, তিনি প্রশাসনকে চিঠি দিয়েছিলেন। পরবর্তী সময়ে তার আইনজীবী আদালতের দ্বারস্থ হন এবং সেখান থেকে অনুমতি পান শুভেন্দু অধিকারী। গতকালই তিনি পৌঁছে গেছিলেন রবীন্দ্রনগরে। গতকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি পুজো দেন। আর আজকে পাল্টা
তৃণমূলের তরফ থেকে একটি কর্মসূচি নেওয়া হচ্ছে, ওই জায়গায় শুদ্ধিকরণ করলো তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচির নেতৃত্ব দেন কাউন্সিলর সুমন রায়চৌধুরী। তার নেতৃত্বে আজকে তৃণমূল কংগ্রেস শুদ্ধিকরণ কর্মসূচি করে। দুটো ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, গতকালের ছবি এবং আজকের ছবি। গতকাল আক্রান্তদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। এবার ইছাপুরের ছবি দেখাবো, কারণ সেখানে পুলিশ বনাম অর্জুন সিং তুমুল বচসা হয়েছে। সেখানে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়ে। গতকাল ইছাপুরে অশান্তি আর ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে ঘটনাস্থলে যেতে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন প্রাক্তন সাংসদ। পুলিশের বিরুদ্ধে স্লোগান বিজেপি সমর্থকদের। অশান্তির ঘটনা, দুই গোষ্ঠীর অশান্তির ঘটনা, সেখানেই যাওয়ার জন্য বেরিয়েছিলেন প্রাক্তন সাংসদ, তার পথ আটকায় পুলিশ। ইছাপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন পুলিশ আর প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হচ্ছে। শুধু বাকবিতণ্ডা নয়, এটা ধস্তাধস্তি পর্যন্ত হয়। আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে আছেন। অনন্ত, পুলিশ পথ আটকে ছিল, তারপর এই ঘটনা শুরু হলো, তার ঠিক কি হয়েছিল সেই সময়? পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছিল? টানা 8 ঘন্টা ধরে অর্জুন সিং এবং এলাকার ব্যারাকপুর সাংগঠনিক জেলার যে সভাপতি মনোজ ব্যানার্জি, তার সাথে ধস্তাধস্তি চলে। অর্জুন সিং এর সাথে ধস্তাধস্তি চলে। অর্জুন সিং বারবার হুমকা দিতে থাকে, পুলিশও তাকে পথ আটকায় এবং এই 8 ঘন্টা ধস্তাধস্তি চলার পর তারপরে তারা একটা জায়গায় তারা আসেন এবং স্লোগান দিতে থাকেন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে, পুলিশকে ঘিরে স্লোগান দিতে থাকে। এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখনো পর্যন্ত এই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। একটু আগে কংগ্রেসের রাজ্য সভাপতি এই শুভঙ্কর সরকার সেই ঘটনাস্থলে এসেছিলেন, তাকেও পুলিশ বাধা দিয়েছে। পুলিশের বক্তব্য লেলিনগরে ঢোকা যাবে না, এটা প্রশাসনের থেকে বারণ আছে। এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলকে সেখানে ঢুকতে দেওয়া যাবে না। অনন্ত, কংগ্রেসেরও প্রতিনিধিদের যাওয়ার কথা ছিল, তারা গেছেন? হ্যাঁ, এই মুহূর্তে তারা কিছুক্ষণ আগে তারা এসেছেন। শুভঙ্কর সরকার তিনি এসেছেন, তিনি ঘটনার জায়গায় যেতে পারেননি, তাকেও ঠিক একই জায়গায় তাকে আটকানো হয়েছে। ধন্যবাদ অনন্ত। আমাদেরকে এরা যেতে দিচ্ছে না। কেন যেতে দিচ্ছে না? কেন? গায়ে জোরে, দেখছেন না গায়ে জোরে। এই যদি ওনার উপরে হামলা হয় তাহলে উনি বলবেন কি আমাদের উপরে বিজেপি লোকেরা গুন্ডামি করছে। কিন্তু আজকে যে রাস্তায় উনি এখতিয়ার করেছেন, এই রাস্তায় উনি হাঁটতে পারবেন তো? উনি ব্যারাকপুর শিল্পাঞ্চলকে চিনেন না, হয়তো শেষ রিটায়ারমেন্টের সময় উনি এই চাকরিতে এসছেন, কিন্তু এটা উনি ঠিক করছেন না। আমাদেরকে আটকিয়ে উনি ঝামেলা আটকাতে পারবেন? শাসক দলে আটকাবে কি করে? তো চটি ছাটা এরা অনুব্রত থেকে মা মাসি মা বউকে গালাগালি শুনবে, সেটা এদের ভালো। কিন্তু এরা বুঝতে পারছে না আরো 3 মাস পরে এদের কি হাল হবে। এই মুহূর্তে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সোমনাথ বাবু, আপনারা শুনছিলেন অর্জুন সিং বলছে পুলিশ আপনাদের হয়ে কাজ করছে, পুলিশ আর কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না, কেন এই নিয়ে প্রশ্ন তুলছেন? কি বলবেন? এখানে তো অনেক ধস্তাধস্তি, অনেক কাণ্ড কারখানা হলো প্রাক্তন সাংসদকে নিয়ে আর পুলিশের মধ্যে। প্রথম কথা হচ্ছে, যেখানেই গন্ডগোল হয় বা কোন রকম বিশৃঙ্খলা তৈরি হয়, সেখানে প্রশাসন যে এটাকে মেটাবার চেষ্টা করে, নাকি অর্জুনের মতন একটি লোক যে উল্টোপাল্টা কথা বলে যে কোনো জায়গায় ঝগড়া বাঁধায়। ওর কাজই হচ্ছে সারাদিন উল্টোপাল্টা বলে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করার। সেখানে তো ওর কোনো কাজ নেই, অর্জুনের তো কোনো কাজ নেই ওখানে। ও যাওয়া মানে উল্টোপাল্টা বলে জায়গাটাকে উত্তপ্ত করবে এবং আরো খারাপ করার চেষ্টা করবে। তো সেই জায়গায় প্রশাসন সবাইকেই আটকাচ্ছে, ঠিক আছে। ওর ভাষাটা দেখুন, একটা মানে ও নাকি এমপি ছিল, তাহলে এমপির ভাষা, ওর একটা ভাষা নাকি? তো ওরকম একটা মানুষকে কেউ কোথাও যেতে দেবে? কোনোদিনও যেতে দেওয়া উচিত না। ও তো যে শুধু ঝামেলা পাকায় সব জায়গায় উল্টো পাল্টা কথা বলে। তো সেই জন্য প্রশাসন যে ডিসিশন নিয়েছে, ওর মতন একটা গুন্ডা মাওয়ালি লোককে কোথাও না যেতে দেবে, সেটাই করেছে, আর আমার মনে হয় ঠিক করেছে। অনেক ধন্যবাদ সোমনাথ বাবু। এদিকে বিধানসভায় ঢোকার সময় গাড়ি তল্লাশি নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা পাল। ঠিক কি ঘটেছিল? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, ছবি তো আমরা দেখছি, ঘটেছিল কি?
দেখো, গত কয়েকদিন ধরেই বিধানসভার যে 2 নম্বর গেট রয়েছে সেই গেট দিয়ে বিধায়করা যখন ঢুকছেন তাদের প্রত্যেকের গাড়ি তল্লাশি করা হচ্ছে। কিন্তু গত কয়েকদিন ধরেই বিজেপির তরফ থেকে এই কথা বলা হচ্ছে যে নির্দিষ্ট একটি গেটে এই তল্লাশি চলছে, কিন্তু বিধানসভার যে অন্যান্য গেট রয়েছে সেই গেটগুলোতে কেন তল্লাশি হচ্ছে না? তাহলে যে গেট দিয়ে বিরোধী বিধায়করা ঢোকেন, বেশিরভাগ বিধায়ক ঢোকেন সেই গেটেই, মন্ত্রীরা যে গেট দিয়ে ঢোকেন সেখানে কেন তল্লাশি হবে না? যে গেট দিয়ে মুখ্যমন্ত্রী ঢোকেন সেই গেটে কেন তল্লাশি হবে না? এই প্রশ্ন তারা তুলছেন এবং সেই কারণেই আজকেও যখন অগ্নিমিত্রা পালের গাড়ি বিধানসভার অন্দরে প্রবেশ করছিল এবং অগ্নিমিত্রা পালদের অভিযোগ যে গাড়ির যে ড্যাশবোর্ড রয়েছে সেখান থেকে উত্তরীয় পর্যন্ত সরাতে বলা হয়, বিজেপির উত্তরীয় নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তারা করেন এবং সেই কারণেই এই বচসা। এবং শুভেন্দু অধিকারীও আজকে যখন ঢুকছেন সেই সময়ও তিনি মন্তব্য করেন যে আপনারা কি পুলিশের উদ্দেশ্যে মন্তব্য করেন যে এই কাজটা একটা নির্দিষ্ট গেটে করলে কি 20% ডিএ আপনারা বেশি পাবেন। যদিও পুলিশের বক্তব্য যে বিধানসভা কর্তৃপক্ষ যে নির্দেশ দিয়েছেন তারা শুধুমাত্র সেই নির্দেশ পালন করছেন। সঙ্গে থাকো প্রদীপ্ত, একবার শোনাই ঠিক কি কথোপকথন হয়েছিল অগ্নিমিত্রা পালের সঙ্গে পুলিশের। আমাকে যা বলা হয়েছে আমি সেইভাবে চলছি। নিয়মটা সবার জন্য এক হবে। আমাকে স্পেসিফাই বলে দিচ্ছে nobody is above the law। চুপ করুন। nobody is above the law। আমার গাড়ি যদি চেক হয় সবার গাড়ি চেক হচ্ছে, মুখ্যমন্ত্রীর গাড়িও চেক হবে। সিম্পল অ্যাজ দ্যাট। আমি তো কোনো আলাদা কোনো বিরাট প্রিভিলেজের কথা তো বলিনি। দ্বিতীয়ত হচ্ছে এইটা রয়েছে বলে, এইটা গাড়িতে রয়েছে, এখানে লোক বলছে এটাকে সরাতে হবে। কেন সরাবো? বড় বড় টিএমসি এমএলএদের গাড়ির পিছনে যখন মমতা ব্যানার্জির এগিয়ে বাংলা, তৃণমূল, কংগ্রেস লেখা ছবি দেওয়া গাড়ি যাচ্ছে, তখন সেগুলোকে তো বলছেন না গাড়ি ঢুকবে না। এইটা থাকলে অসুবিধা হচ্ছে। এবার একটা বড় খবর আপনাদের দিই। ওবিসি মামলা নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট। নিয়োগ বা ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই জানিয়ে দিল হাইকোর্ট। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। শ্রাবন্তী, রাজ্য বারবার বলেছে নিয়োগ আটকে আছে, এই মামলা অন্যতম একটা কারণ। এবার তো হাইকোর্ট জানিয়ে দিল, ঠিক কি হলো এজলাসে? রাজ্য কিছু বলেছে? মূলত এটা পুরসভার ইঞ্জিনিয়ার পদে যে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার, সেখানে দেখা যাচ্ছে যে রাজ্য যে নতুন তালিকা তৈরি করেছিল সেই তালিকা মেনে ছিল। তারপরেই মামলা দায়ের করা হয়। অতি সম্প্রতি দেখা যাচ্ছে যে সেই নতুন বিজ্ঞপ্তি, যাবতীয় বিজ্ঞপ্তি নিয়েছে কলকাতা হাইকোর্ট। তার থেকে বিচারপতি কৌশিক চন্দ্র কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই। 66টি সম্প্রদায়কে নিয়ে 7% সংরক্ষণ নীতি মেনেই কাজ করতে হবে। এই যে ইঞ্জিনিয়ার পদের যে শূন্য পদ নিয়োগ করার প্রয়োজন রয়েছে সেটা অবিলয় চলতে পারে, সেক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু সেটা পুরনো নিয়ম মেনেই করতে হবে। ধন্যবাদ। রায়গঞ্জ ময়নাগুড়ির পর এবার শিলিগুড়ি, জোড়া এটিএম লুট প্রধাননগর এলাকায়। ময়নাগুড়ি কাণ্ডের মতো একই কায়দায় জোড়া এটিএম থেকে 10 লক্ষ টাকা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা। ময়নাগুড়িতে সাফল্য এলো অধরা অন্য এটিএম লুট কাণ্ডে জড়িত মূল অভিযুক্তরা। এই লুটগুলো হচ্ছে কায়দা কি একই রকমের, পুলিশ কি অনুমান করছে? প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, দেখো, গোটা রাজ্যে পুলিশের মাথা ব্যথার কারণ ভিন রাজ্য থেকে আসা এই দুষ্কৃতী দল, যারা গোটা দেশে গত 1-1.5 বছরে প্রায় 50 থেকে 60 কোটি টাকা লুট করেছে। মাস 3 আগে, মাস 6 আগে একাধিক এটিএম লুটের ঘটনা এই রাজ্যেই ঘটেছে। গত 8ই মার্চ রায়গঞ্জে একইভাবে এটিএম থেকে টাকা লুট করে নিয়ে যাওয়া হয়, তখন 33 লক্ষ টাকা লুট হয়েছিল। ময়নাগুড়িতে গত সপ্তাহে 54 টাকা লুট করা হয়েছে। আর এবার এই শিলিগুড়িতে চম্পাশাড়ি এলাকায় 10 লক্ষ টাকা লুট করা হয়েছে। কোথাও 33 লাখ, কোথাও 54 লাখ, কোথাও 10 লাখ। রাতের অন্ধকারে এই ধরনের ফাঁকা এটিএম, অরক্ষিত এটিএম যেখানে গার্ড থাকে না, সেই ধরনের এটিএমে গিয়ে একদম রেকি করে পরিকল্পনা করে মাত্র 7 থেকে 8 মিনিট সময় নিয়ে কার্যত এটিএমের ভল্ট কেটে টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং বিহার থেকে আসা দুষ্কৃতীদের দল। এবং পুলিশ মনে করছে গোটা রাজ্য জুড়ে একাধিক ঘটনা এবং গোটা দেশ জুড়ে অন্তত 100-র উপর চার্জশিট এখন সামনে আসছে, যেগুলোতে দুষ্কৃতীরা অধরা এবং পুরোটাই একই ধরনের গ্যাং বা একই গ্রুপের সদস্যরা, যারা বিভিন্ন জায়গায় ছোট ছোট দল নিয়ে যাচ্ছে। দলে ওয়েল্ডিং মিস্ত্রি রাখা হচ্ছে, যারা এই ধরনের এটিএমগুলোকে কাটতে একদম সিদ্ধহস্ত। মাত্র 7 থেকে 8 মিনিট সময়ের মধ্যে গিয়ে কেটে নিয়ে গাড়ি করে
টাকা নিয়ে তারা পগারপার হচ্ছে, একাধিক নাম্বার প্লেট ব্যবহার করা হচ্ছে। এই ধরনের দুষ্কৃতীরাই কিন্তু পুলিশের এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আরও একবার চ্যালেঞ্জ, ময়নাগুড়িতে পুলিশ অবশ্য ধরতে পেরেছে 4 জনকে প্রথমবার। এই রাজ্যে একাধিক এটিএম জালিয়াতির ঘটনায়, ডাকাতির ঘটনায় প্রথমবার 4 জনকে ধরা হয়েছে, সেটাও জঙ্গলে 4 দিন তল্লাশি চালিয়ে নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করে 4 দিনের মাথায় অন্তত 4 জনকে ধরা গেছে। পুরো টাকা উদ্ধার হয়নি, মাত্র 16 লাখ টাকা উদ্ধার হয়েছে। এবার আবার চ্যালেঞ্জ, 10 লাখ টাকা লুট হলো। কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ মনে হয় প্রসেনজিৎ এটাই হওয়া উচিত। তুমিও যে কথা বলছিলে যে রক্ষীহীন এটিএম গুলো থেকে লুটটা হচ্ছে, কি অদ্ভুত দেখো, এটিএম গুলো রক্ষীহীন হয়ে গেল, আমজনতার টাকা লুট হচ্ছে, অথচ ওখানে যারা রক্ষীর কাজ করতেন চাকরি চলে যাওয়ার পর তাদের কেউ কেউ অথই জলে পড়েছে। নজর থাকবে। পড়াশোনা করতেছিল, এক্সাম আছে সামনে, পড়াশোনা করতেছিল, হঠাৎ আওয়াজ পেয়েছে, দেখে যে আমার তো এই বাড়ি, ও উপরে ঘুমায় আর কি। তারপর দেখছে যে আর কি ব্যাপারটা এখানে এরকম, সঙ্গে সঙ্গে 100 ডায়াল করছে। ও লয়ারের স্টুডেন্ট তো, প্রথমে 100 ডায়াল করছে, অনেকবার চেষ্টা করার পরে 100 ডায়াল লাগেনি। তারপরে যখন দুষ্কৃতীরা এখান থেকে চলে গেল, মানে ওরা সমস্ত কিছু ট্রে ফিরে গাড়িতে তুলে নিয়ে যখন চলে গেল, তখন ও নিচে দৌড়াচ্ছে। তখন আমি আবার 2nd ফ্লোরে থাকি, তখন এসে কলিং বেল বাজানোর পরে তারপরে আমি নিচে উঠে দেখি পুরো ধোঁয়া বেরোচ্ছে। কতজন ছিল দাদা মেয়ে দেখেছে? মেয়ে 4 জন দেখেছে। আর গাড়ি তো একটাই ছিল? হ্যাঁ, একটাই গাড়ি ছিল। 3টে ছবি আপনাদেরকে আমরা একসঙ্গে দেখাবো। আমরা রায়গঞ্জের ছবি আপনাদেরকে দেখাবো, ময়নাগুড়ির ছবি দেখাচ্ছি, শিলিগুড়ির ছবি দেখাচ্ছি, হাওড়ার ছবি দেখাচ্ছি। প্রসেনজিৎ যে কথা বলছিল, একেবারে রেকি করা হচ্ছে কোন কোন এটিএম এ রক্ষী নেই, আর যেই এটিএম গুলোতে নিরাপত্তা রক্ষী নেই সেই এটিএম গুলোতে একই কায়দায় লুট করা হচ্ছে। এদিকে পুলিশ সুপারের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ উঠছে গড়ফায়। গড়ফা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সুস্মিত সেন নামে অভিযুক্তকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 5 লক্ষ টাকা, বাজেয়াপ্ত একটা ল্যাপটপ, 3টে মোবাইল, উদ্ধার হয়েছে ভুয়া আধার কার্ড, ভোটার কার্ডও। অভিযোগ, গড়ফা এলাকায় নীল বাতি লাগানো গাড়ি নিয়ে পুলিশ সুপার পরিচয় দিয়ে ঘুরে বেড়াতে এই অভিযুক্ত। রণজয় চ্যাটার্জি বলে নিজেকে পরিচয় দিত। এদিকে বর্ষার শুরুতেই দক্ষিণবঙ্গে বন্যা আতঙ্ক, জল ছাড়তে শুরু করেছে ডিবিসি। গতকালের পর আজও জল ছাড়ল ডিবিসি। দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হয়েছে 35,000 কিউসেক জল, মাইথন থেকে 20,000 কিউসেক এবং পাঞ্চের থেকে 17,000 কিউসেক জল ছেড়েছে ডিবিসি। আপনাদেরকে একই সঙ্গে আমরা ছবি দেখাচ্ছি, বেশ কয়েকটা, 4টে ছবি একসঙ্গে দেখাচ্ছি। বাঁকুড়ার ছবি, কালনার ছবি, ঘাটালের ছবি এবং গড়বেতার ছবি। কোথাও ব্রিজের উপরে, সেতুর ওপর দিয়ে জল বইছে, যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। মানুষ এখনই তার জায়গা অর্থাৎ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয়ের খোঁজের চেষ্টা করছেন, কারণ ডিভিসি ক্রমাগত জল ছাড়ছে। বৃষ্টি হলেই ডিভিসি জলও ছাড়ে, সেই জল ছাড়ার দরুন পরিস্থিতি যথেষ্ট বেগতিক। আমরা দেখেছি শুভজিৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই ডিভিসির জল ছাড়ার প্রসঙ্গ নিয়ে তার অসন্তোষ ব্যক্ত করেছেন। সম্পর্কই রাখবো না, ছিন্ন করে দেবো, এই কথাও তিনি বলেছেন। এটা প্রতি বছর এই ছবি এবং তারপরেই একটা তরজা শুরু হয়ে যায়। তবে এবছর তরজাটা কিন্তু এই জল ছাড়ার আগে থেকেই শুরু হয়েছে। আমরা জল ছাড়া ছবি দেখাচ্ছি, কিন্তু তরজা শুরু হয়েছিল রাজ্যের তরফ থেকে যখন ওই ঘোষণা করা হয়েছিল। এবছর কিন্তু আবার বর্ষার আগে ডিবিসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা জল ছাড়তে বাধ্য হবেন যদি মুম্বাইয়ের মতন পরিস্থিতি হয়। আমরা এই মুহূর্তে আপনাদেরকে মাইথনের ছবি দেখাচ্ছি, ডিবিসি জল ছাড়ছে, মাইথন বাঁধের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ। আর এটা একেবারে বর্ষার শুরু, দক্ষিণবঙ্গে সবে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যেই এতটা বৃষ্টি হয়েছে যে ডিভিসিকে জল ছাড়তে হচ্ছে, যার জন্য দক্ষিণবঙ্গে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। আমরা লাইভ ছবি একবার দেখি। আমাদের সঙ্গে জয়ন্ত রয়েছেন, আমাদের সহকর্মী দুর্গাপুর ব্যারাজ থেকে। জয়ন্ত, দেখো দুর্গাপুর ব্যারেজে, দেখো যে ছবিটা দেখা যাচ্ছে এখন, দুর্গাপুর ব্যারেজ থেকে এই 35,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। দুর্গাপুর ব্যারেজে যে অংশটায় আমরা দাঁড়িয়ে আছি এখন, এই অংশটায় দুদিন অর্থাৎ 15 তারিখ পর্যন্ত এই অংশ দিয়ে একটা রাস্তা করা হয়েছিল, যে রাস্তা ব্যারেজের উপরের অংশ মেরামতির জন্য এই অংশ দিয়ে রাস্তা করা হয়েছিল। 15 তারিখের পর থেকে জল ছাড়া হয়েছে মাইথন এবং প্যাঞ্চের থেকে। সেই জল এখানে পৌঁছানোর পরে জল ছাড়া হচ্ছে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে ব্যারেজের উপরের অংশে অর্থাৎ ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে, সেখানে মাইথন এবং পাঞ্চের থেকে জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। গতকাল পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে 45,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল। এখন এই মুহূর্তে যদিও 35,000 অর্থাৎ 10,000 কিউসেক
কম হারে জল ছাড়া হচ্ছে, কিন্তু ডিবিসি সূত্রে আমরা জানতে পেরেছি জল ছাড়ার পরিমাণ যদি মাইথন পঞ্চায়েত বাড়ায়, এখানে সেচ দপ্তর অর্থাৎ রাজ্য সেচ দপ্তরও জল ছাড়ার পরিমাণ বাড়াবে। এই জল ছাড়ার পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে হুগলি এবং হাওড়ার নিম্ন দামোদরবর্তী যে এলাকা, সেই এলাকায় কিন্তু প্লাবনের আশঙ্কা থাকছে। শুভজিৎ, নজর থাকবে কোন দিকে যায় দিন গড়ালে এই পরিস্থিতি। আমরা একটু পশ্চিম মেদিনীপুরের দিকেও নজর রাখি, কারণ সেখানে শিলাবতী ক্রমাগত জলস্তর বাড়াচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে গড়বেতা 1 নম্বর 2 নম্বর ব্লক, এই দুটো অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। প্রায় 13টি অঞ্চল, সেই অঞ্চলও জলমগ্ন। কি পরিস্থিতি একটু জানার চেষ্টা করি। দেবব্রত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। দেবব্রত, শিলাবতী নদীর জলস্তর বাড়ছে, কি অবস্থা, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, প্রথমে তোমাকে যেটা বলে রেখে আমি এখন দাঁড়িয়ে রয়েছি গড়বেতা 1 নম্বর ব্লকের ব্রাহ্মণপাড়া এলাকায়। যে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে এটা মূলত বাঁকুড়ার সাথে সংযোগ রক্ষা করে, কিন্তু সেই রাস্তার উপর দিয়েই কিন্তু জল বইছে, তার ফলে কিন্তু যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে। সাধারণ মানুষ এখানে রয়েছেন, তাদের সাথে যদি আমরা কথা বলি তাহলে পরিস্থিতিটা আরো ক্লিয়ার হবে। এই যে পরিস্থিতি, এটা আগে কোনোদিন হয়েছে না, এরকম পরিস্থিতি আমরা কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আমার 57 বছর বয়স হলে এর আগে একটা বন্যা দেখেছিলাম, কিন্তু সেই বন্যাটা এরকম নয়, এটা খুব ভয়াবহ মানে বন্যা। হঠাৎ এ ধরনের বন্যা হলো কেন এখানে, এটা সেটা বলতে পারবো নি, তবে হঠাৎ বন্যা আজকে সকাল থেকে আমাদের। কত ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি মোটামুটি আপনার 175 বিঘার থেকে 200 বিঘা ফসল নষ্ট হয়ে গেল আমাদের। কুঁদরি, কাল্লা, পটল, ঝিঙ্গা, বেগুন এইসব। দেখো, আরেকটা আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, মহকুমা শাসকের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এনডিআরএফকেও খবর দেওয়া হয়েছে, যে পরিস্থিতি ক্রমশ বাড়ছে, যেহেতু পরিস্থিতি ঘোরালো হচ্ছে, তার ফলে এনডিআরএফকে খবর দেওয়া হয়েছে, এনডিআরএফ টিম আসবে। তার ফলে যারা আটকে রয়েছে বিভিন্ন গ্রামে এখনো জলবন্দী হয়ে রয়ে গেছে, তাদেরকে উদ্ধার কাজ করার জন্য, কিন্তু জলের খরস্রোতার জন্য কিন্তু স্পিডবোটও সেভাবে কাজ করতে পারছে না, তার ফলে কিন্তু সমস্যাটা বাড়ছে, উদ্ধার কাজে কিন্তু ব্যাঘাত ঘটছে, এটা কিন্তু জানিয়েছেন সদর মহকুমা শাসক। তার ফলে সাধারণ মানুষ যেমন একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ মানুষের বোঝা যাচ্ছে জলের স্রোত দেখে যে কি পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকেই এগোচ্ছে। দেবব্রত, ধন্যবাদ। শিলাবতী নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে, বাঁধ ভাঙার মতো পরিস্থিতিও তৈরি হচ্ছে। লাস্ট 1 or 2 days এক্সেসিভ রেনফল হয়েছে, যেটা পুরোটাই শিলাবতীর ওপর দিয়ে এসছে, এবং শিলাবতী সাডেন এই জায়গাটাতে পুরো তার এম্বাঙ্কমেন্ট ক্রস করে যায় এবং এই জায়গাটাকে ভাসিয়ে দেয়, যেটা প্রিভিয়াসলি কখনো মানে হিস্ট্রিতেও কখনো নেই এই জায়গাটার ওপর দিয়ে এফেক্টেড হওয়া। দেখ, আমরা এটাকে সিচুয়েশনটা কন্ট্রোল করার চেষ্টা করছি। সংখ্যা জানা যায়নি সেভাবে এক্স্যাক্টলি, তবে 500 তো হবেই এক্সপেক্টেড, যেটা এই সামনের যে গ্রামগুলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, কিছু মানুষজনও দেখা যাচ্ছে ওইদিকে, তারা আটকে রয়েছে। আমরা স্পিড বোটের মাধ্যমে ওদেরকে শিফট করার চেষ্টা করছি। ইন দ্য মিনটাইম এনডিআরএফ টিম যখন পৌঁছে যাবে, আমাদের উদ্ধার কার্যটা সম্পূর্ণভাবে করা যাবে। বিডিও সাহেবের সাথে যোগাযোগ করেছি, প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি। বিডিও সাহেবকে বলেছি এনডিআরএফ টিমকে নিয়ে এসে যে গ্রামের এলাকার মানুষগুলো প্লাবিত হয়ে আছে তাদেরকে রিকভারি করা, এবং আমাদের দলীয় কর্মীরা বিভিন্ন গ্রামে কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহারা দেওয়ার চেষ্টা করছে। শিলাবতী নদীর বাঁধে বিশাল ভাঙন, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। নদীর বাঁধ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন গ্রামবাসীরা। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি করেছেন গ্রামবাসীরা। তারা অভিযোগ করছেন এই বাঁধটি গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা দ্রুত বাঁধ মেরামতির দাবি জানালেও পরিস্থিতির কোনো বদল হয়নি। ফের বর্ষা আসছে, বাঁধ ভাঙছে, চিন্তায় পড়েছেন তারা। ছবিটা একবার দেখুন, কতটা অসহায় হলে গ্রামবাসীরা নিজেরা এগিয়ে আসেন। চরম আতঙ্কে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কেশাডালা এলাকার বাসিন্দারা। তারা যেটা বলছেন, আমি সেই ছবিটা একেবারে সরাসরি দেখাচ্ছি, যে শিলাবতী নদীর এই যে বাঁধ, এই পেছন দিকে নদী বাঁধের পেছন দিকে রয়েছে একাধিক গ্রাম, বিঘের পর বিঘে কৃষি জমি। এলাকার মানুষজন কিন্তু এই বাঁধকে বাঁচাতে কিন্তু মরিয়া, কারণ শিলাবতী নদীর জলস্তর বাড়ছে, আর বাঁধ কিন্তু যে একটা ভেঙে যাবে তার কিন্তু চরম সে ভয়াবহ ছবি কিন্তু উঠে এসেছে। পরিস্থিতি এইটা যদি ভেঙে যায় আর কি, তাহলে আমাদের এখানে একটা অঞ্চল নয়, 2-3টে অঞ্চল, জমি জায়গা, ঘর বাড়ি প্রচুর ভাবে ধ্বংস হয়ে যাবে। আপনারা পারবেন এইভাবে টিকিয়ে রাখতে? টিকিয়ে রাখতে পারবো না, চেষ্টা করছি যতদূর পারা যায়। আজ কি পরিস্থিতি? ভাঙাটা আজকে না 25 চলছে, বাম আমল গেল, ডান আমল চলছে, কেউ আসেনি। বন্যা এলে সবাই আসে, বলে এখানে পাবলিক আছে, তারপরে আর কেউ কোথাও না। আজ কি পরিস্থিতি হয়েছে? আজকে এবার বাঁধ ভাঙবে তো, কেউ রুখতে পারবে না, সঙ্গে ভগবান নেমে এলেও রুখতে পারবে না। সরকার তো জানেনি এখানে মানুষ আছে, ভোটের সময় হলে তারা চিনে, তারা গদির লোভে ছুটে আসবে, ভোট দাও, আমরা গদিয়ে বসবো। আর বন্যা এলে চিনেনি কেউ,
তখন তারা গদিয়ে বসে থাকবে চুপচাপ। গ্রামের মানুষ তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে, যুদ্ধকালীন তৎপরতায় তারা কিন্তু বাঁধকে যে টিকিয়ে রাখতে হবে সেই কিন্তু তারা কাজে কিন্তু হাত লাগিয়েছে। কালকে তো নদী শুকনো ছিল, বিকেলবেলা যখন দেখলাম যে নদী শুকনো ছিল, কিন্তু হঠাৎ করে আজ ভোরবেলা থেকে হঠাৎ বৃষ্টির ফলে বাঁধ ভাঙতে শুরু করেছে। এটা এই বাঁধটা প্রায় 1 কিলোমিটারের মতো ভাঙার পরিক্রমা মানে পরিস্থিতিতে রয়েছে। এখন দেখার কত দ্রুত প্রশাসন এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গ্রামের মানুষজনের সাথে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা। বৃষ্টি শুরু হতে না হতেই দুর্দশা, বিঘের পর বিঘে কৃষি জমি জলের তলায়। শিলাবতী ও কেঠিয়া নদী উপচে জল প্রবেশ করতে শুরু করেছে গ্রামে। বাদাম ও তিল চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের নদী লাগোয়া একাধিক গ্রামে ভয়াবহ ছবি। মুহূর্তের মধ্যে ঘন্টার পর ঘন্টা ডিগমাজির মতন জল বাড়তে বাড়তে আমাদের সব প্লাবিত হয়ে গেছে। বন্যাতে আমাদের প্রত্যেকটা লোকের বাদাম একরের পর একর জমি উদ্ধার করা ছিল, তিল দাঁড়িয়ে দেওয়া ছিল, প্রত্যেকটাকেই ভাসিলে পালিয়ে গেছে। ওইখানে 15-20 কাঠা জমির একটা লোকের বাদাম ভাসিলে পালিয়ে গেছে, এদের বস্তার পর বস্তা ভাসিলে পালিয়ে গেছে। এই নদীতে যখন প্লাবিত হয়ে যাবে প্রত্যেকটা লোকের ঘরে ঘরে বন্যার পানি পৌঁছে যাবে, কিন্তু এতে যদি ডিবিসির পানি আবার ছাড়ে প্রত্যেকটা ঘর ডুবে যাবে আমাদের। যদি MBH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH